আমরা দেখেছি যে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো চট্টগ্রাম সিটি কলেজে, যে গুপ্ত রাজনীতি, ছাত্র রাজনীতি নিয়ে যে বিরোধটা, তো ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ নিষিদ্ধ এই ক্যাম্পাসে, এই ছিল লেখা, তাই না? এখন যদি ছাত্র কেটে গুপ্ত লেখা হয় তাহলে দাঁড়ায় যে গুপ্ত রাজনীতি, তো গুপ্ত রাজনীতি বন্ধ, এটা লিখলে সমস্যাটা কি? কোনো সমস্যা নেই, এটা সত্য বাস্তবতা। ছাত্র তাহলে তারা শিবিরের মাইন্ড করে রাজনীতি মাইন্ড করে, আর আপনি কি করবেন? এখন আমি যে কালো, আমাকে যদি এখন কালো বলে আমি মাইন্ড করবো কেন? কিন্তু আমি খেপে টেপে গেলাম। মানে বিষয়টা একেবারে সিলি বিষয়, তাই না? তারা তো গুপ্ত রাজনীতি করছে, তারা নিজেরাই বলছে তারা কোথায় ছিল না ছিল, তাদের মুখ থেকে সবকিছু বেরিয়ে আসছে। এখন গুপ্তকে গুপ্ত বলবো না, আচ্ছা সুপ্ত বলতে পারি। আপনি নিজে একটা কন্টেন্ট করেছেন, গুপ্ত সুপ্ত রাজনীতি, মানে ক্ষিপ্ত, এইসব শব্দ ইউজ করেছেন। তো গুপ্ত সুপ্ত ক্ষিপ্তর সঙ্গে তো অবশ্যই একটার সাথে আর একটা রিলেভেন্ট, তাই না? এটা তো মাইন্ড করার কিছু নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি দেখলাম যে ওখানে হেলমেট পরে যখন সংঘর্ষটি হলো, এই যে গুপ্ত রাজনীতির লেখাকে কেন্দ্র করে, আমরা দেখলাম হেলমেট পরে অনেকের হাতে ক্রিজ, দেশি অস্ত্র ইত্যাদি ইত্যাদি। হেলমেট বাহিনী আবার কোত্থেকে আসলো? ছাত্রলীগ তো এখন আর নেই। আমরা যখন দেখেছি আওয়ামী লীগের সময় বিভিন্ন সভা সমাবেশে, বিরোধী দলের সভা সমাবেশগুলোতে হেলমেট বাহিনী হামলা চালিয়েছে, তো আমরা তো একেবারে আওয়ামী লীগকে ধুয়ে দিয়েছি, তাই না? আমরা আক্রমণ করেছি, আমরা তখনও সরকারের বিভিন্ন ধরনের সমালোচনা করেছি, এবং আওয়ামী লীগের পুরো 16 বছর ধরে আলোচনায় ছিল এই হেলমেট বাহিনী। এবং এই হেলমেট বাহিনীর কারণেই মানুষের যে ক্ষুব্ধতা, ক্ষিপ্ত ছিল মানুষ, তার অন্যতম কারণ ছিল এটি। তো সেই হেলমেট বাহিনী হিসেবে তো ছাত্র শিবির কাজ করেছে, এটি তো প্রতিষ্ঠিত সত্য। এবং সেই সত্যটি আমরা আবার দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন এই গুপ্ত রাজনীতি লেখাকে কেন্দ্র করে সংঘর্ষ সৃষ্টি হলো, তখন হেলমেট বাহিনী বেরিয়ে এলো। তাহলে কি ওরা ছাত্রলীগ? নিশ্চয় না। তাহলে এই যে হেলমেট বাহিনী যে আগে কারা ছিল, এখনো কারা আছে, এটা তো ওপেন সিক্রেট। এখন তারা আসলে শক্তিমত্তা প্রদর্শন করতে চায়, ছাত্র শিবির কিংবা জামাত ইসলামী শক্তিমত্তার প্রদর্শনের একটা টেন্ডেন্সি থেকে তারা এই সব সংঘর্ষের সৃষ্টি করছে। এবং এগুলো তো আমরা আগেও দেখেছি, যখন 91 সালে কিংবা 2001 সালে বিএনপির সঙ্গে জামাত ইসলামের একটি অ্যালাই ছিল, তারা জোটবদ্ধভাবে রাজনীতি করলো, জোটবদ্ধভাবে নির্বাচন করলো, কিন্তু আবার ক্ষমতা আসার পরে আবার দেখলাম তাদের সঙ্গে দাঁড় কোনো সম্পর্ক, এটি হওয়ার কথা, এটি। আর এখন তো সেখানে বিরোধী দল, এখন তো শক্তিমত্তার প্রদর্শনটা আরো বেশি ভয় করবে, তখন তারা আবার হুমকি ধামকি দিচ্ছে 16 দিনের মধ্যে এই সরকার ফেলে দেবে। আওয়ামী লীগকে 16 বছর লেগেছে, এখন 16 দিনও লাগবে না। এই শক্তিমত্তা 16 দিন কবে থেকে, মানে আমরা কাউন্টডাউন কবে থেকে করবো? এখন এটি জামাত জানে, এটি আজহারুল ইসলাম জানে। আজহারুল ইসলাম বলেছেন যে আওয়ামী লীগের মতন একটি শক্তিশালী সরকারকে ফেলতে 16 বছর লেগেছে, আর এই সরকার তো দুর্বল সরকার, 16 দিনও লাগবে না। এখন এই কাউন্টিংটা, শনিবারের সমাবেশ রয়েছে জামাত ইসলামের, এখন সেদিন থেকে শুরু হবে নাকি আজহারুল ইসলাম এটি বুধবার মন্তব্য করেছেন, বুধবার থেকে হবে, আমরা জানি না, এটা তারা বলতে পারে। তবে তাদের যে অবস্থা, আমি তাদের শক্তিমত্তাকে একবার ইগনোর করি না। জামাত ইসলামের যে অর্থ শক্তি, তাদের যে প্ল্যানিং, তাদের যে চৌকস গুপ্ত রাজনীতির নানান ধরনের কম্পোনেন্ট রয়েছে, সেইগুলো জায়গা থেকে আমি জামাত ইসলামী কখনোই কখনোই আমি দুর্বল মনে করি না। অতএব তারা যদি মনে করে 16 দিন, হয়তো 16 দিনের জায়গায় 16 মাস লাগতে পারে, যদি তারা মিন করে, এটি অস্বাভাবিক কিছু নয়। আর আমি অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, ডিপ স্টেটের খেলাটি নিয়ে এখনো পর্যন্ত আমি মনে করি এটি যথেষ্ট সক্রিয়। সেই ডিপ স্টেটের খেলার নানান ধরনের পরিকল্পনা বাস্তবায়নের অংশ এখনো বাকি রয়েছে, সেটি আমরা দেখব। আমি আশঙ্কায় রয়েছি, আমরা জানি না যে সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তবে আমি এটা মনে করি যে আওয়ামী লীগের যে রাজনীতি ছিল, বিএনপি কে মাইনাস করে এক ধরনের রাজনীতি করা, পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি করা, সেই পলিটিক্যাল ভ্যাকুয়াম তো তৈরি হয়েছিল, তার মধ্য দিয়ে একটি জঙ্গি সরকারের উত্থান আমরা দেখেছিলাম। এবং এটা আমি সব জায়গায় বলি, আপনার কাছেও বলছি, মানে প্রথম করছি, যখন কোন সমাজ বা রাষ্ট্রের রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়, তারপরে স্টেজ হচ্ছে জঙ্গিবাদ চরমপন্থা। তো আমরা
আওয়ামী লীগের যে 16 বছরের রাজনৈতিক শূন্যতা সৃষ্টির যে এক্সাম্পল, তার মধ্য দিয়ে আমরা জঙ্গিবাদ চরমপন্থার উত্থান দেখেছি। আমার মনে হচ্ছে যে এখনো পর্যন্ত সেই খেলা চলছে। বিএনপি বুঝে হোক না বুঝে হোক রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করছে, আওয়ামী লীগের উপর রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞার বিষয়টি তারা আরো পোক্ত করেছে। এর পিছনে কি খেলা আছে আমরা জানি না। তবে আইসিজি, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি প্রতিবেদন দিয়েছে আজকে সকালেই। তার মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, যদি যদি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি স্থায়ী করে বিএনপি, তাহলে উগ্রবাদ সৃষ্টি হওয়ার আরো একটি সম্ভাবনা রয়েছে এবং সেটির পথেই সম্ভবত যাবে যদি এই ধারা অব্যাহত থাকে। আর আমি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনকে যথেষ্ট মূল্যায়ন করি, আমি নিজে ব্যক্তিগতভাবে। তার কারণ পৃথিবীতে যত ধরনের থিঙ্ক ট্যাঙ্ক আছে, গবেষণা প্রতিষ্ঠান আছে, হাতে গোনা 2-4টিকে যদি কাউন্ট করতে হয়, অবশ্যই ব্রাসেলস ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানটি অন্যতম। আমি দীর্ঘদিন ধরে তাদের এই প্রতিবেদন বা গবেষণাগুলো ফলো করি। তারা যা বলে মোটামুটি 80% থেকে 90% বলে যায় এবং তারা সেই ইঙ্গিতটি দিয়েছে এবং তারা বলার চেষ্টা করেছে বিএনপির মধ্যে ইসলামপন্থী উগ্রবাদী যে গোষ্ঠীটি আছে তারা হয়তো সহজে আওয়ামী লীগকে ফিরে আসতে দিবে না। যদি তাই হয়ে থাকে তাহলে বিএনপির শীর্ষ নেতৃত্বকে আরো বেশি সতর্ক থাকতে হবে যে তাদেরকে কারা মিসগাইড করছে বা করছে না। স্পষ্ট এই কথাগুলো। এই জায়গাটা আমি ক্লিয়ার হতে চাই যে আপনি বলতে চাচ্ছেন যে উগ্রবাদের একটা গ্রুপ বিএনপির সঙ্গেও ওখানেও জায়গা করে নিয়েছে। আমি ধরে নিচ্ছি একটা গ্রুপ হয়তো জামাতের সঙ্গেও হয়তো জায়গা করে নিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আওয়ামী লীগের নিষিদ্ধকরণের বিষয়টি স্থায়ী হয় তাহলে উগ্রবাদ জায়গা করে নেবে আমাদের রাজনীতিতে। এটা লজিকটা তাহলে কিভাবে দাঁড়াবে? উগ্রবাদ তো দুই জায়গায় জায়গা করেই আছে, তো আওয়ামী লীগ নিষিদ্ধের সঙ্গে ওদের উত্থানের সম্পর্কটা কোথায়? উগ্রবাদিতা আরো শক্তিশালী হবে। আমি আরেকটু খোলাসা করি আপনাকে, যেহেতু আপনি প্রশ্ন করেছেন। আমি মনে করলাম যে এই ঘরে থাকি, আমি এই ঘরটা বন্ধ করে কোথাও গেলাম 1 মাসের সফরে, এই ঘরে বাইরে থেকে ধুলাবালি ঢোকার কোনো ধরনের কোনো স্কোপ নেই। আপনি অথবা আমি, আমরা ঘরটা বন্ধ করে কোথাও গেলাম, যে যার ঘরে ঢুকে দেখবো মাকড়সার জাল বুনেছে, প্রত্যেকে ক্ষুদ্র কোনো ধূলিকণা বা কাগজপত্র এসে জড়ো হয়ে আছে। আমরা দেখি না, এগুলো তো হরহামেশা আমাদের পরিচিত দৃশ্য। অর্থাৎ প্রকৃতি শূন্যতাকে ঘৃণা করে। রাষ্ট্রবিজ্ঞানও বলে যে রাজনৈতিক শূন্যতার পর সেটি দখল করে নেয় চরমপন্থা জঙ্গিবাদ। অর্থাৎ ইউজুয়াল কিছু আমরা আশা করতে পারি না, আনইউজুয়াল এবং অবশ্যই সেটি নেতিবাচক। এই নোংরা জিনিস দিয়েই শূন্যতা পূর্ণ হয়, প্রকৃতি সেভাবে শূন্যতাকে পূরণ করে, রাষ্ট্রবিজ্ঞানও তাই বলে। অতএব আমরা তার বাস্তব উদাহরণ দেখেছি। আওয়ামী লীগের 16 বছর যেভাবে বিএনপি কে রাজনৈতিক সমাবেশ করতে দেয়নি। আমি জামাত ইসলামের কথা বলতে পারি, জামাত ইসলামী তো আইন দ্বারা নিষিদ্ধ ছিল না, যদিও দাবি ছিল দীর্ঘদিনের, সেই জামাত ইসলামী রাজনীতিও নিষিদ্ধ করে রাখা হয়েছিল। জামাত ইসলামী কিন্তু অনেক শক্তিশালী হয়েছে। আচ্ছা, তারপরে কি হলো? ডক্টর ইউনূস নেতৃত্বে একটি সরকার এলো। সেই সরকারের সময় আমরা সাম্প্রদায়িকতাবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ, চরমপন্থাকে মাথাচাড়া দিয়ে উঠতে দেখেছি। আমরা আইসিসির পতাকা যেখানে সেখানে উঠতে দেখেছি। আমরা মাজার সংস্কৃতির উপর হামলা, আমাদের দেশের শিল্প সংস্কৃতির উপর হামলা, আমাদের নাট্য শিল্পীদের উপর হামলা, এগুলো তো হয়েছে। অতএব এটি অস্বীকার করার কোনো কায়দা নাই যে ডক্টর ইউনূসের সময় একটি জঙ্গি শাসনের সৃষ্টি হয়েছিল। এই অবস্থায় এসে এখনো যদি আওয়ামী লীগ যেটি ইন্টেনশনালি করেছিল, রাজনৈতিক শূন্যতা সৃষ্টি, আওয়ামী লীগ ছাড়া কেউ রাজনীতি করবে না, গাছের পাতা থেকে শুরু করে দুবলা ঘাস পর্যন্ত সবাই হাই বঙ্গবন্ধু, হাই বঙ্গবন্ধু, হাই শেখ হাসিনা, হাই শেখ হাসিনা করতে বাধ্য হয়েছে। এখনো ঠিক যদি সবাই হাই বিএনপি, হাই তারেক জিয়া করাতে বাধ্য করেন, তাহলে অবশ্যই অবশ্যই আরেকটি জঙ্গিবাদ আমাদের সামনে অপেক্ষা করছে। আমি এই কথা আগেও বলেছি। আমি বলছিলাম আমি অনেক বড় বোদ্ধা, এবং আমার এই কথার সঙ্গে আইসিজি যে প্রতিবেদন, সেই প্রতিবেদন তারা স্পষ্ট করে বলেছে, তারা আরো সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে বিএনপির মধ্যে উগ্রবাদী যে গোষ্ঠীটি, তারা চাইবে আওয়ামী লীগকে ফিরে না আসার সুযোগ দিতে। অতএব যদি এটি হয় তাহলে চরমপন্থার দিকে ঝুঁকে পড়তে পারে বাংলাদেশের রাজনীতি, আরো বেশি বা আরো সহিংস হয়ে উঠতে পারে। এই যে আপনি বললেন যে যদি বিএনপির মধ্যে হাই বিএনপি, হাই তারেক রহমান এই ধরনের হুজুগ উঠে তাহলে যা যা হতে পারে, তো এই ধরনের হুজুগের কোন নমুনা কি আপনি দেখতে পাচ্ছেন? অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি।
আহ, তারেক রহমান সাহেব যেই মানে সেট আপটি করেছেন, তার উপদেষ্টা থেকে শুরু করে তার প্রেস উইং এ, আপনি দেখবেন সেই ডক্টর ইউনূস যেমন বিদেশ থেকে লোক ভাড়া করে নিয়ে এসে সাজিয়েছিল তার উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে তার প্রেস উইং, কিংবা ওই বিদেশি বিনিয়োগ মানে বেসরকারি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডার চেয়ারম্যান থেকে শুরু করে ডক্টর আলী রিয়াজ পর্যন্ত, শেষমেশ কি হলো? পারেনি তো, পজিটিভ কিছু আমরা পাইনি তো। তারেক রহমান সাহেবের উপদেষ্টাদের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলুন, কিংবা শিক্ষা উপদেষ্টা বলুন, তারপর তার প্রেস উইং এ যারা আছে সব লন্ডন কেন্দ্রিক, কিন্তু দীর্ঘদিন লন্ডনে ছিলেন এবং তারা এদেশের মাটি মানুষের স্পর্শ থেকে অনেক দূরে ছিলেন। মানুষের অনুভূতি গুলো সম্পর্কে তারা খুব ভালো নিশ্চয় বুঝতে পারছেন না। আব্দুল গাফফার চৌধুরী উদাহরণটা আমরা দিই। সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী দীর্ঘদিন লন্ডনে বসে আর্টিকেল লিখতেন, তাই না, বাংলাদেশ বসে। তখন তো আর এত ইন্টারনেট ছিল না, তারপর তিনি লিখতেন। তারপরে কিন্তু মানুষের অভিযোগ ছিল যে মানুষটি দীর্ঘদিন কয়েক দশক ধরে বিদেশে বসে আর্টিকেল লিখছেন, তিনি মানুষের অনুভূতি কতটুকু স্পর্শ করতে পারেন, কতটুকু তিনি বাস্তবসম্মত লেখা লিখবেন, তারপর তিনি লেখার চেষ্টা করতেন। আমি তাকে বিতর্কিত করছি না, তবে এইসব বলা হতো। কিন্তু এখন আপনি বলছেন যে তার চারপাশে শুধু হাই বিএম, যে হাই তারেক রহমান না, হাই জাইমা রহমানও উচ্চারণ করা হচ্ছে। আমাদের শিক্ষামন্ত্রী মিলন সাহেব, তার একটি ভালো ইয়ে ছিল, মানে তার ব্যক্তিত্ব সম্পর্কে অথবা তার মন্ত্রিত্ব সম্পর্কে তো মানুষের একটা পজিটিভ ধারণা ছিল। তিনি কি বললেন? ছোট ছোট বাচ্চাদের তিনি বলছেন, তুমি বড় হয়ে কি করবা? রাজনীতি। নিজে উত্তর দিচ্ছে না। আচ্ছা, তুমি বড় হয়ে কি করবা? কার সাথে রাজনীতি করবা? জাইমা রহমান। হ্যাঁ, তুমি কার সাথে রাজনীতি করবা বড় হয়ে? গুড, জাইমা রহমান। এই একটা কথাও কিন্তু বাচ্চারা বলেনি। সব তিনি প্রশ্ন করছেন, তিনি উত্তর দিচ্ছেন। তার মতন সিনিয়র রাজনীতিবিদ যদি এখন হাই জাইমা রহমান করেন, তাহলে হাই আপনি যেটা বলছেন যে উনি প্রশ্ন করছেন, উনি উত্তর দিচ্ছেন, এখন উনি উত্তর না দিয়ে কি করবেন? কারণ ওনার উত্তরে যায় যদি ও বাচ্চারা যদি অন্য কারো নাম বলে ফেলা পাইছেন, তাহলে তো ওনার চাকরি যাবে। আশঙ্কার জায়গায় অবশ্যই বাস্তবসম্মত। যদি বাইরে বাইরে শেখ হাসিনা বলে ফেলেন, তখন তার যদি লজ্জার, তাই না? লজ্জা না, ঝুঁকি ঝুঁকিপূর্ণ। আমরা তো দেখছি সেই বিষয়টি, তাই না? সংসদে এরই মধ্যে 2 মাস গিয়ে পারলো না, তার যে বন্দনা শুরু হয়েছে। এবং তারেক রহমান তো নিজেই একটি সমাবেশে বললেন যে মাননীয় মন্ত্রী আমাদের স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলছিলেন যে দয়া করে প্রশংসা কম করবেন। ঠিক শেখ হাসিনাও এই শব্দগুলো উচ্চারণ করতেন যে প্রশ্ন করুন, প্রশংসা কম। কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা এনজয় করতেন, যদিও বলতেন তারপরে এনজয় করতেন। আমরা দেখছি তারেক রহমান সম্ভবত এনজয়টাই করছেন, হয়তো মুখে বলছেন যে প্রশংসা কম করেন, কিন্তু এটা সবাই করেন, মানে নিজের অয়েলিংটা সবাই পছন্দ করে। কিন্তু এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এর পরিণতিটা কি হয়। সব মিলিয়ে এই দেশের মনে করেন এই বিএনপি সরকার যারা ক্ষমতায় আসলো, এইটা আমার শেষ প্রশ্ন। আমি আসলে অনুষ্ঠান বেশি বড় করতে চাচ্ছি না, আপনিও ব্যস্ততার মধ্যে আছেন। আপনি আমাকে এটা বলেন যে এই বিএনপি সরকারকে আমাকে মাঝে মাঝে একটু দুর্ভাগামী মনে হচ্ছে, কারণ তারাও দায়িত্বে আসলেন, ট্রাম্প সাহেব খেপে গেলেন, যুদ্ধ শুরু করে দিলেন ইরানের সঙ্গে, তার নেতিবাচক প্রভাব আমাদের এখানে পড়লো, জ্বালানি তেল নিয়ে ঝামেলা শুরু হলো, এবং তারপর জ্বালানি তেলের দামও বাড়লো। তার বাড়ার সঙ্গে সঙ্গে এখন গাড়ি ভাড়াও বাড়তেছে, গাড়ি ভাড়া বাড়লে জিনিসপত্রের দামও বাড়বে, মানুষের আয় তো বাড়বে না, লোডশেডিং শুরু হয়ে গেছে। তো সব মিলিয়ে কি আপনি মনে করেন যে এই বিএনপি সরকার এসে আসলে একটু মানে মানে কি বলবেন, আপনি নেতিবাচক পরিবেশের মধ্যে পড়ে গেছেন? নিঃসন্দেহে অনেক ধরনের চ্যালেঞ্জ। আইসিজির যে রিপোর্টের কথা বলছিলাম, সেখানেও যে চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করেছে যে সংস্কার একটি চ্যালেঞ্জ, বিরোধী দলের সঙ্গে সংঘর্ষে যাওয়া ঠিক হবে না। এবং আমরা দেখলাম যে বিএনপি যা বলে আসছিল, তাদের যে নিজস্ব কর্মসূচি ছিল 31 দফার, সেই 31 দফার প্রতিশ্রুতি থেকেও অনেক দূর সরে গেছে। তারা যে সমস্যাগুলো ন্যূনতম, আমি জুলাই সনদের কথা বলছি না, জুলাই সনদ আমার কাছে একবারে ভুয়া।
একেবারে ভাওতাবাজির একটি জিনিস। কিন্তু তাদের যে 31 দফা কর্মসূচি ছিল সেখানেও গণমানুষের আকাঙ্ক্ষার অনেক কিছু প্রতিফলিত হয়েছিল। সেই জায়গাগুলো থেকেও তারা পিছু হটছে। এক, দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক শূন্যতার কথা বলছিলাম। বিএনপির সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, আমি বলবো না বিএনপি 2 মাসের মধ্যে এসেই সবকিছু ওলটপালট করে দিয়েছে, তাদের কারণে অর্থনৈতিক চ্যালেঞ্জটি আরো তীব্র হচ্ছে তা না। ডক্টর ইউনূস চ্যালেঞ্জটি বিএনপির সামনে রেখে গেছে, বিশেষ করে বাণিজ্য চুক্তির মাধ্যমে বিএনপির ডানা ছেড়ে ফেলা হয়েছে। তারপরেও বিএনপি কিন্তু সেই চুক্তিকেই সামনে এগিয়ে নিয়ে যেতে চায়, স্পষ্ট করে বলেছে আমরা বাণিজ্য চুক্তির বাস্তবায়নের কাজ অব্যাহত রাখবো। যদি এটি হয়ে থাকে, বিএনপি সম্ভবত বুঝতে পারছে না তারা কোন দিকে যাচ্ছে। তারা না পারছে ভারতকে খুশি করতে, না পারছে যুক্তরাষ্ট্রকে খুশি করতে, চেষ্টা করছে সবাইকে খুশি করতে। কিন্তু বিএনপি বারবার ডক্টর ইউনূস সরকারের সময় ক্রস ফায়ারে পড়তে যাচ্ছিল, ক্রস ফায়ারে পড়তে পড়তে একসময় বাধ্য করেছে নির্বাচনটি দিয়ে মানে আদায় করতে। এখন সবসময় তো সফল হওয়া যায় না। এখন বিএনপি কোন ক্রস ফায়ারে পরে আমরা ঠিক নিশ্চিত করে বলতে পারছি না, তবে অনেক ধরনের চ্যালেঞ্জ, সংস্কারের চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ, রাজনৈতিক চ্যালেঞ্জ, বিরোধী দলকে মোকাবেলা করার চ্যালেঞ্জ, জামাতে একটি হুঙ্কার হুঁশিয়ারি রয়েছে, ডিপ স্টেটে খেলা রয়েছে, অনেক ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গুলো থেকে বিএনপি সবকিছু মোকাবেলা করতে পারবে না। আপনি দেখুন যে বাণিজ্য উপদেষ্টা আগে ছিলেন বাণিজ্য মন্ত্রী আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি অর্থমন্ত্রী হওয়ার যোগ্য। মানে আমি খুব কম বুঝি কমল ভাই, আমি আমার কম মেধা দিয়ে আমি যতটুকু বুঝি, বিএনপির মধ্যে অর্থমন্ত্রী হওয়ার মতন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আরো ছিলেন। কেন তাদের কেন হয়নি? কেন আমির খসরু মাহমুদ চৌধুরীকে এখানে নিয়ে আসা হলো? অন্যান্য জায়গায় যারা যে কাজগুলো করছেন সেই জায়গায় সেই প্রশ্নটি রয়েছে। ডক্টর ফজলুর রহমান প্রশ্ন তো অনেক পুরনো। অতএব বিএনপি কাদের চাপে কাদের তাপে এইগুলো করছে আমরা জানি না। তবে বিএনপি, আমি আবারও বলি, যা কিছু 2 মাসে হয়েছে সবকিছুর জন্য আমি বিএনপি কে দায়ী করব না, বিশেষ করে অর্থনৈতিক যে অবস্থা খারাপ। কিন্তু তথ্য গোপন করা হচ্ছে, এই জিনিসটা কোনো দরকার নাই। এই তথ্য গোপন করার কারণে কিন্তু মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বিস্ফোরণ ঘটে অবস্থা। এটি আমাদের বিবেচনা নিতে হবে। আমি জামাত ইসলামী, আওয়ামী লীগ এগুলো সব বাদ দিলাম, সাধারণ মানুষ কিন্তু ক্ষুব্ধ। সাধারণ মানুষ কিন্তু বোঝে না কিসের জন্য কিসের দাম বাড়ছে। জ্বালানির দাম বাড়ছে, এটা মানুষ বোঝে যে ইরান যুদ্ধ, কিন্তু ডিজেলের দাম বাড়লে বাড়তে পারে, পেট্রোল অক্টেনের দাম বাড়ানোর কোনো দরকার ছিল না। আইএমএফ এর চাপে এগুলো করা হচ্ছে বলে মনে করছে, যদিও অর্থ উপদেষ্টা অর্থমন্ত্রী বলছেন যে না, আইএমএফ এর কোনো শর্ত আমরা মানতে চাই, মানে বিশ্বের কোনো শর্ত আমরা মানতে চাই না। তবে যা আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই পশ্চিমাদের অনেক শর্ত মেনে বিএনপি টিকে থাকতে চাইছে, আবার আরেকদিকে মৌলবাদীদের খুশি রাখতে চাইছে, জামাত ইসলামী কোনো জিনিস তারা ধরে রাখতে চাইছে। এইসব কিছু করতে গিয়ে, মানে সবাইকে খুশি করতে গিয়ে দিন শেষে সম্ভবত বিএনপি খুশি থাকতে পারবে না, এটাই বাস্তবতা। জি, অনেক ধন্যবাদ জনাব পান্না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব পান্নার বিশ্লেষণ, এবং আমি নিজেও মনে করি ওনার বিশ্লেষণ থেকে অনেক ইঙ্গিত আছে, সেই ইঙ্গিত গুলো আপনারা মাথায় রাখবেন, সেভাবে চিন্তা করার চেষ্টা করবেন। চিন্তা করতে গেলে হতাশা বাড়ানোর সম্ভাবনা বেশি, তারপরেও মাথায় থাকুক। আগামীতে আবার কথা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।